একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। জাতীয় নির্বাচনের সাথে একই দিনে গণভোট অনুষ্ঠানের দাবি জানিয়েছিল বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি এবং এনসিপি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাবি ছিল অত্যন্ত স্পষ্ট এবং দূরদর্শী। তারা চেয়েছিল জাতীয় নির্বাচনের আগেই গণভোটের বিষয়টি নিষ্পত্তি করা হোক। রাজনীতি মানে কেবল ক্যামেরার সামনে দাঁড়িয়ে গালভরা বুলি আওড়ানো বা সস্তা ফুটেজ খাওয়া নয়। রাজনীতি মানে সুযোগ থাকার পরও সময়ের কাজ অসময়ে করে বিপ্লবী সেজে ক্লিক বেইটের ফায়দা লোটাও নয়। রাজনীতি মানেই হলো গভীর স্ট্র্যাটেজি, সুদূর প্রসারী কৌশল এবং চরম দূরদর্শিতা। গণভোট ইস্যুতে এনসিপি যে চরম অপরিপক্কতা এবং রাজনৈতিক অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছে তা আজ দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে উঠেছে। জামায়াতে ইসলামী কেন নির্বাচনের আগেই গণভোট চেয়েছিল? এনসিপির তরুণ নেতৃত্ব কি এখন সেই রাজনৈতিক চালের গভীরতা বুঝতে পেরেছে? বাস্তবতা হলো জামায়াতে ইসলামী তাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় বিএনপিকে হার হারেছে। তারা খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে নির্বাচনের বৈতরণী পার হওয়ার পর বিএনপি কোনোভাবেই এই গণভোট বা জুলাই সনদের বাধ্যবাধকতা মেনে নেবে না। আর ঠিক এই কারণেই জামাত অত্যন্ত ঠান্ডা মাথায় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছিল। কিন্তু তখন বর্তমান জোটের শরিক দল এনসিপি অত্যন্ত আবেগতাড়িত হয়ে বলেছিল যে না, আমরা জাতীয় নির্বাচনের সাথেই গণভোট চাই, একই দিনে চাই। সে সময় জামাতের এই দূরদর্শী এবং পজিটিভ রাজনীতি নিয়ে এনসিপির তথাকথিত অনেক বুদ্ধিজীবী সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মকারি বা উপহাস করেছিল। আজ সংসদে দাঁড়িয়ে এনসিপির তরুণ নেতারা যতই চিল্লাফাল্লা বা হাউকাউ করুক না কেন, তাতে কাজের কাজ কিচ্ছুই হবে না। যারা মনে করেন জামাত রাজনীতি বোঝে না, তাদের এই ঘটনা থেকে অন্তত এইটুকু শিক্ষা নেওয়া উচিত যে পলিটিক্সের এই লং টার্মের খেলায় তারা জামাতের রাজনৈতিক প্রজ্ঞার কাছে এখনো একেবারেই শিশু। সময় হলে ঠিকই বোঝা যায় দাবার বোর্ডে কোন চালটা কিভাবে দিতে হয়, কখন দিতে হয়। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সময় বদলেছে, প্রেক্ষাপট বদলেছে, কিন্তু একটি বিশেষ দলের অর্থাৎ বিএনপির রাজনৈতিক চরিত্র বদলায়নি। গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে আন্দোলনের মুখে বর্তমান সরকারের পতন হবে। একবার পতন হলে আর কখনো তারা ঘুরে দাঁড়াতে পারবে না। এই সরকারি দলের নেতারা ভুলে গেছেন যে আন্দোলন করে তারা 16-17 বছর হাসিনার কিছুই করতে পারেনি। আবার যদি বিপদে পড়ে ক্ষমতাচ্যুত হন, অনিশ্চিত এক ভবিষ্যতে তারা নিবাদিত হবেন। মানুষ সব কথা মনে রাখে। 1991 সালে ক্ষমতায় এসে 3 জোটের রূপরেখা তারা পুরোপুরি মানেনি, বরং মাগুরা উপনির্বাচনে কারচুপি করায় দেশে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল তারা তা না মেনে বরং 15 ফেব্রুয়ারির মতো একটি একতরফা নির্বাচন করে দলকে ডুবিয়েছিলেন। মানুষ তা মনে রেখেছিল। আবার 2001-এ ক্ষমতায় এসে তারা বিচারপতিদের চাকরির বয়স এমনভাবে বাড়িয়েছিলেন যে যাতে কেএম হাসান নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন, যিনি বিএনপির একদম খোদ লোক। কিন্তু আওয়ামী লীগ তা হতে দেয়নি। দেশে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে, শেষমেশ দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। মানুষ এটাও ভুলে যায়নি। এই 1991 আর 2001-এ ক্ষমতায় এসে তারা কি কি করেছিল তা মানুষ মনে রেখেছিল। সেজন্যই হাসিনা তার 16 থেকে 17 বছরের ফেসিজম টিকিয়ে রাখতে পেরেছিলেন। কারণ মানুষের কাছে হাসিনা প্রশ্ন ছুড়ে দিতেন, আমাকে আপনারা সরাবেন ভালো কথা, কিন্তু আনবেন কাকে? একটি কোম্পানি যেমন তার কাস্টমার বেজ হারিয়ে ফেললে আর টিকতে পারে না, বর্তমান ক্ষমতাসীন বিএনপিও তাদের সমর্থক বেজ এমনভাবে হারাবে যে শেষমেশ জাতীয় পার্টির মতো রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। বারবার কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে জীবন দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়ে জনগণের সাথে বেইমানি করার সুযোগ দেবে এমন সম্ভাবনা খুবই কম। বিএনপি 1996 সালের মতো 2026 সালে এসে গণভোট এবং জুলাই সনদের সাথেও গাদ্দারি করছে। মুখে তারা নীতি, গণতন্ত্র আর জনগণের কথা বললেও বাস্তবে ক্ষমতার লোভে বারবার দেশের বৃহত্তর স্বার্থকে বিকিয়ে দেওয়ার এই যে দ্বিচারিতা, এটাই যেন তাদের আসল পরিচয় হয়ে দাঁড়িয়েছে। জামাত তাদের এই চরিত্রকে অনেক আগে থেকেই চিনতে পেরেছিল, রিড করতে পেরেছিল, কিন্তু চিনতে চরম ভুল করেছে তরুণদের দল এনসিপি। আর এই ভুলের খেসারত দিতে হচ্ছে এখন। বিএনপির এই আচরণের একটি জীবন্ত উদাহরণ যদি দেখতে চান, তবে সংসদে দাঁড়িয়ে সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক বক্তব্যগুলো শুনলেই তা স্পষ্ট হয়ে যায়। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। জুলাই জাতীয় সনদের সমঝোতা হয়নি, এটা একটা জবরদস্তিমূলক আরোপিত আদেশ। এখন প্রশ্ন উঠছে, সালাউদ্দিন আহমেদ কেন বারবার সংসদে এমন উস্কানিমূলক আচরণ করছেন? তার এই আচরণের নেপথ্যের কারণ কি? তিনি কি সুকৌশলে জনগণকে ফুসিয়ে খোদ বিএনপি সরকারেরই পতন আন্দোলনের সূচনা ঘটাতে চাইছেন? দলের শীর্ষ নেতা তারেক রহমান কেন তাকে প্রকাশ্যে থামাচ্ছেন না? নাকি তারেকের পতন ঘটিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে পেছনের দরজা দিয়ে আবার রাজনীতিতে ফিরিয়ে আনাই এই নেতার মূল এজেন্ডা? গণভোট বাতিল করার এই চক্রান্তকে দেশের মানুষ অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিএনপি যদি সত্যি গণভোটের রায়কে বাতিল করে, তবে ধরে নিতে হবে যে তারাও শেষ পর্যন্ত শেখ হাসিনার সেই পুরনো স্বৈরাচারের পন্থায় হাঁটতে শুরু করেছে। নির্বাচনের দিন অনুষ্ঠিত সেই গণভোটে দেশের প্রায় 70% মানুষ সংস্কারের পক্ষে নিজেদের রায় দিয়েছে। সেই বিশাল জনরায়কে উপেক্ষা করে জাতির সাথে বেইমানির পরিণাম যে শেখ হাসিনার চাইতেও কতটা
কতটা ভয়াবহ হতে পারে তা কি বিএনপি এত দ্রুতই ভুলে গেল? হাসিনার পতনের সবচেয়ে বড় কারণ ছিল কোটা আন্দোলনকারী ছাত্র সমাজকে আইনি মারপ্যাঁচ বা হাইকোর্ট দেখানো। আজ বিএনপিও ঠিক একই কায়দায় সংবিধান এবং আইনের দোহাই দিচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন, বিএনপি কর্তৃক এই গণভোট অধ্যাদেশ বাতিল করা হলে সেদিন থেকেই সাধারণ জনগণ এই সরকারকে অবৈধ বিএনপি সরকার হিসেবে আখ্যায়িত করা শুরু করবে, কারণ এই সরকারের বৈধতাই গণভোট। সবচেয়ে আশঙ্কার কথা হলো, জুলাই সনদ এবং সংবিধান সংস্কারের বিপক্ষে বিএনপির এই যে অনড় অবস্থান, এটি শুধু সালাউদ্দিন আহমেদের একার কোনো ব্যক্তিগত অবস্থান নয়, এটি মূলত বর্তমান বিএনপির দলীয় এবং নীতিগত অবস্থান। এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় খোদ আইনমন্ত্রী আসাদুজ্জামানের কথায়। গতকালই দৈনিক প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন, জুলাই আদেশ এবং গণভোট অধ্যাদেশ এই দুটি বিষয় অবিকল আইনের মতো মনে হলেও কোনোটাই সাংবিধানিকভাবে বৈধ নয়। আইনমন্ত্রীর ভাষায় এগুলো নেহাতেই তথাকথিত আইন। কিন্তু দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক সচেতন মহলের প্রশ্ন হলো, গণভোট অধ্যাদেশ যদি আসাদুজ্জামানের কাছে তথাকথিত আইন বা অবৈধ হয়ে থাকে, তাহলে ঠিক একই দিনে একই প্রক্রিয়ায় যেই নির্বাচনে জিতে তারা আজ সরকার গঠন করলেন এবং নিজে আইনমন্ত্রী হলেন, সেই নির্বাচনটা কিভাবে বৈধ হলো? এই অত্যন্ত সহজ এবং লজিক্যাল প্রশ্নের উত্তর আপনি সালাউদ্দিন আহমেদের কাছেও পাবেন না, আবার আইনমন্ত্রী আসাদুজ্জামানের কাছেও পাবেন না। মূলত এটাই হলো তারেক রহমান এবং পুরো বিএনপির বর্তমান পজিশন। বিএনপি চাইলেই বর্তমান সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে খুব সহজেই এই জুলাই সনদকে সাংবিধানিক বৈধতা দিতে পারে, কিন্তু বাস্তবতা হলো বিএনপি সেটা কোনো দিনও দেবে না। কারণ রাষ্ট্রের এই মৌলিক সংস্কার এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ কোনোটাই বিএনপির চায় না, বিএনপির বর্তমান রাজনীতির সাথে যায় না। এখন সবার মনেই একটি অত্যন্ত বড় এবং যৌক্তিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সব দিক থেকে এত জুলুম এবং বঞ্চনার শিকার হওয়ার পরও জামায়াতে ইসলামী কেন সরকারি দল বিএনপির প্রতি কঠোর হচ্ছে না? কেন তারা রাজপথে নেমে আগের মতো দুর্বার কোনো আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে না বা মাঠ গরম করছে না? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নীরবতার পেছনে সবচেয়ে সহজ এবং রূঢ় উত্তরটি হলো এক গভীর রাজনৈতিক সমীকরণের ভয়। জামাতের হাইকমান্ড খুব ভালো করে জানে এবং বোঝে যে বর্তমান এই বিএনপি সরকার কাঠামোগতভাবে অত্যন্ত দুর্বল একটি সরকার। এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার জন্য তাদের না আছে কোনো শক্ত দেশীয় জনভিত্তি, আর না আছে কোনো আন্তর্জাতিক সাপোর্ট বা সমর্থন। এখন জামাতে ইসলামী যদি রাজপথে নেমে তাদের সেই পুরনো এবং পরীক্ষিত রূপে কোনো কঠোর আন্দোলন শুরু করে, তবে এই দুর্বল বিএনপি সরকারের পতন হতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু হিসাবের আসল মারপ্যাচটা লুকিয়ে আছে ঠিক এই পতনের পরে। জামাতের আশঙ্কা হলো, বিএনপির পতন হওয়া মানেই দেশের এই অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় ফিরে আসবে। আর ফেসিবাদের দোসর এই লীগ যদি একবার ফিরে আসার সুযোগ পায়, তবে সবার আগে তারা জামায়াতে ইসলামীকে শুলে চড়াবে এবং তাদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, দেশের বৃহত্তর স্বার্থে এবং ফেসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে জামাতের এই ছাড় দেওয়া বা নমনীয়তাকে বর্তমান বিএনপি সরকার তাদের চরম দুর্বলতা হিসেবে ধরে নিয়েছে। বিরোধী শিবিরের অনেকেরই এখন বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে বিএনপি তলে তলে হয়তো সেই আওয়ামী লীগকে এই রাজনীতিতে ফেরাতে চাইছে। আর এই কারণেই বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতে ইসলামীর এখন উচিত কোনো অবস্থাতেই বিএনপিকে আর বিন্দুমাত্র ছাড় না দেওয়া। কারণ ক্ষমতার মসনদে বসা বর্তমান এই বিএনপি আর বিগত আমলের আওয়ামী লীগের ভেতরে এখন আর কোনো আদর্শিক বা আচরণগত পার্থক্য অবশিষ্ট নেই। এরা এখনই যেভাবে ক্ষমতার দম্ভে জুলাই সনদ মানছে না, গণভোট মানছে না, জামাতের সাধারণ নেতাকর্মীদের উপর খুন, হামলা এবং মিথ্যা মামলার স্টিম রোলার চালাচ্ছে, তাতে এখনই এদের লাগাম টেনে ধরতে না পারলে আগামী দিনে পরিস্থিতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? জামাতের এখন কি করা উচিত? জানার মন্তব্যের ঘরে